উনি তৃণমূল সরকারের মন্ত্রী ছিলেন, উনি তৃণমূলের দুর্নীতিতে নেই, আমরা তৃণমূলের দুর্নীতিতে আছে। শুভেন্দু অধিকারী, আপনি মুকুল রায়দের মতো, মদন মিত্রদের মতো, আপনি যে সারদা চিটফান্ড মামলায় অন্যতম অ্যাকিউজ ছিলেন, তদন্তের আওতায় ছিলেন, মানে আপনি নিজেও জানেন আপনার বিরুদ্ধে প্রমাণিত দুর্নীতি আছে। আপনাকে ক্যামেরার সামনে সবাই টাকা খেতে দেখেছে। এনডিএ এর এন মানে হচ্ছে নীতিশ আর নাইডু, নীতিশ ডিপেন্ডেন্ট অ্যালায়েন্স, নাইডু ডিপেন্ডেন্ট অ্যালায়েন্স। যেদিন সুযোগ আসবে কেন্দ্রের সরকারে অংশগ্রহণ করার, আমাদের প্রথম কাজ হবে চিটফান্ডের ফাইল খোলার। আপনি না খুললে আমরা খুলবো। শুভেন্দু অধিকারী, আপনি খুলুন, আপনাকে অনুরোধ করছি, খুলুন চিটফান্ডের ফাইল। রাজধানীর রাজপথে চলছে তুমুল আন্দোলন। বাংলার রাজপথেও কিন্তু পিছিয়ে নেই, মানে বলতে চাইছি কলকাতার রাজপথেও কিন্তু আন্দোলনের নানান রূপরেখা নানান সময় উঠে আসছে, আর সেটা পুরোটাই কেন্দ্রীভূত হয়ে রয়েছে বামেদেরকে নিয়ে। তার কারণ ভোটের পর থেকে রাস্তায় যতবার দেখা গিয়েছে যে রাজনৈতিক দলকে, তাদের 90 অন্তত 95% বামেরাই এই লড়াই চালিয়ে এসছে। এখন লড়াই কোন দিকে যাচ্ছে, কি ভাবনা চিন্তা চলছে, এ নিয়ে যে কথা বলার জন্য আমার সঙ্গে রয়েছেন শতরূপ ঘোষ। শতরূপ, বেঙ্গল পলিটিক্সে তোমাকে স্বাগত। আমি শুরুটা করবো একটা প্রশ্ন দিয়ে, সেটা হচ্ছে গতকাল বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে তৃণমূলের দুর্নীতির সঙ্গে একই বন্ধনীতে নাকি বামেরাও রয়েছেন। তার কারণ ওই সময় যে চিটফান্ডের প্ররোচনা দেওয়ার জন্য বামেদের একটা ইন্ধন ছিল। তুমি কি বলবে এই নিয়ে? উনি তৃণমূল সরকারের মন্ত্রী ছিলেন, উনি তৃণমূলের দুর্নীতিতে নেই, আমরা তৃণমূলের দুর্নীতিতে আছে। আমরা ভুলে গেছি শুভেন্দু অধিকারী, আপনি মুকুল রায়দের মতো, মদন মিত্রদের মতো, আপনি যে সারদা চিটফান্ড মামলায় অন্যতম মানে অ্যাকিউজ ছিলেন, তদন্তের আওতায় ছিলেন, এবং একাধিকবার আপনাকে সিবিআই দপ্তরে হাজিরা দিতে হয়েছিল, একাধিকবার। আপনার নিজের প্রেস কনফারেন্সের ক্লিপ রয়েছে আমাদের কাছে, যেখানে আপনি বলছেন যে আপনারা যাই বলুন, একমাত্র নারদার ছাড়া আমার বিরুদ্ধে আর কোনো প্রমাণিত দুর্নীতির নেই। মানে আপনি নিজেও জানেন আপনার বিরুদ্ধে প্রমাণিত দুর্নীতি আছে, আপনাকে ক্যামেরার সামনে সবাই টাকা খেতে দেখেছিল। সুতরাং এখন এই সমস্ত ছেলে মানুষের কথা বলে কি আছে? আপনি খুলুন না চিটফান্ডের ফাইল, আমরা তো ওয়েলকাম করছি। আপনি কালকে মানিক সরকারের নাম বলেছিলেন। মানিক সরকার, তোমাদের পার্টি অফিসগুলো, মানিক সরকারকে সুপ্রিম কোর্ট 2014 সালে সুপ্রিম কোর্ট রায় দেওয়ার আগে ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে মানিক সরকার চিটফান্ড কেলেঙ্কারি সিবিআইকে হ্যান্ড ওভার করে দিয়েছিলেন। তার কারণটা কি? তখন মানিক সরকার যে দলে, সেই দলের বিরোধীরা কেন্দ্রে ক্ষমতায়, তা সত্ত্বেও মানিক সরকার সিবিআইকে হ্যান্ড ওভার করে দিয়েছেন তদন্ত। কেন? মানিক সরকার জানতেন যে সিবিআইয়ের কাছে এমন কোনো প্রশ্ন নেই আমাদের কাছে যার কোনো উত্তর নেই। আর আপনি শুভেন্দু অধিকারী কি করেছিলেন? আপনার সরকার সেই সময় আমাদের পকেটের টাকায়, আমাদের ট্যাক্সের টাকায় কত 11 কোটি না কত কোটি টাকা খরচা করেছিলেন সুপ্রিম কোর্ট পর্যন্ত চিটফান্ডে তদন্ত আটকানোর জন্য। আপনি শুভেন্দু অধিকারী, আপনার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই সময় এটা করেছিলেন। সুতরাং চিটফান্ডে আমরা তো চাই চিটফান্ডের ফাইল খুলুক। কেন খুলছে না? আমরা তো বারবার করে আমরা তো দাবি করছি সরকারের কাছে, কেন্দ্রের সরকারের কাছে, সিবিআই এর কাছে। এবং 29 যদি কেন্দ্র সরকার পাল্টায়, বা 29-এর আগেও যদি এই সরকার পড়ে যায়, এবং যদি নতুন যে সরকার হবে সেখানে যদি আমাদের অংশগ্রহণ থাকে, সে সম্ভাবনা আছে জানবেন সেই দিকে তো যাচ্ছে মনে হচ্ছে দেশের রাজনীতি। বা যাই হোক, বাকি কারণ দেখো, এই সরকার তো একা বিজেপির সরকার নয়। বিজেপি তখন আর স্বাবলম্বী নেই। আগে ওরা ইউপিএ সরকারকে নিয়ে বলতো যে এই ইউপিএ সরকার ক্রাচের উপর ভর দিয়ে চলে। এখন তো বিজেপি সরকার দাঁড়িয়ে আছে দুটো ক্রাচের উপর। একটা ক্রাচের নাম চন্দ্রবাবু নাইডু, একটা ক্রাচের নাম নীতিশ কুমার। এখন এনডিএ মানে কি জানো তো? এনডিএ এর এন মানে হচ্ছে নীতিশ আর নাইডু। আচ্ছা, নীতিশ ডিপেন্ডেন্ট অ্যালায়েন্স, নাইডু ডিপেন্ডেন্ট অ্যালায়েন্স, এটা হচ্ছে এনডিএ। আচ্ছা। সুতরাং যদি ভারতের বিশেষ করে যুব সমাজের ক্ষোভ এমন জায়গায় পৌঁছে যায় যে এই সমস্ত সহযোগী দলগুলো বুঝবে যে বিজেপির সঙ্গে থাকলে আমাদেরও পলিটিক্যাল প্রসপেক্টিভ আর মার খাবে, গণঘৃণার ছিটে আমাদের গায়ে এসে লাগবে, তখন তারাও সরে যাবে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে আমাদের যদি মানে ইন দ্য নিয়ার ফিউচার, ইন দ্য মেবি নট সো নিয়ার বাট ইন ইভেনচুয়াল ফিউচার, আমাদের যেদিন সুযোগ আসবে কেন্দ্রের সরকারে অংশগ্রহণ করার, আমাদের প্রথম কাজ হবে চিটফান্ডের ফাইল খোলার। আপনি না খুললে আমরা খুলবো। শুভেন্দু অধিকারী, আপনি খুলুন, আপনাকে অনুরোধ করছি, খুলুন চিটফান্ডের ফাইল। একটা জিনিস সেটা হচ্ছে যে বিজেপি সরকারে আসার আগে ওদের এজেন্ডা ছিল যে 100% ডিএ, মানে ডিএটা দেওয়া হবে আর কি। দেখা যাচ্ছে যে একটা রিপোর্ট তারা পেশ করেছে আদালতে, এবং সেখানে বলছে যে 85% ডিএ তারা দেবে, 15% যেন মুকুব করা হয়, এই 85% 4 বারে দেবে। এবং শুধু এখানেই ব্যাপারটা শেষ হচ্ছে না, মানে কোথাও একটা বিষয় ঘুরে ফিরে আসছে, মানে সরকারি কর্মচারীদের তরফ থেকে আসছে যে তাহলে যে সংকল্পপত্র দেওয়া হয়েছিল তা থেকে কোথাও একটা ছেদ পড়ছে, মানে এটা দেখাই তো যাচ্ছে। এক্ষেত্রে ডিএ নিয়ে এটা হচ্ছে, ওরা বাড়ি বাড়ি গিয়ে বলেছিল যে যারা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন প্রত্যেকে অন্নপূর্ণা ভান্ডার পাবেন, 2,000 টাকা 3,000 টাকা হবে। এখন পশ্চিমবাংলাতে অন্নপূর্ণা ভান্ডার দেওয়ার নাম করে অসংখ্য
মহিলা যারা কিনা এর আগে সরকারি প্রকল্পের টাকা পেতেন, অসংখ্য লক্ষ লক্ষ মহিলার নাম বাদ চলে গেছে। সেই তারা এখন আর, এবং তারা জানেন না তাদের কি দোষ হলো যে তাদের নাম বাদ চলে গেল। তারা অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছেন না। এরা ভোটের আগে বলেছিল যে, শুভেন্দু অধিকারী নিজে বলেছিলেন যে স্মার্ট মিটার লাগাতে গেলে আপনারা রুখে দাঁড়াবেন। তারপর এরা কদিন আগে ঘোষণা করলো সরকারি কর্মচারীরা নাকি বাধ্য স্মার্ট মিটার লাগাতে, মানে এরকম একটা নির্দেশ জারি করতে যাচ্ছিল। অতএব এ তো বোঝাই যাচ্ছে যে এরা যা বলে ভোটে লড়েছিল, এরা কাজের ক্ষেত্রে সেগুলো করছে না, করা সম্ভব না, এরা করতে চায়ও না। সুতরাং যে ভোটগুলো ওরা পেয়েছিল সেই ভোটগুলো কিন্তু ওদের পিতৃপুরুষের সম্পত্তি হয়ে যায়। সেই মানুষ কিন্তু আর একবার ভোট দেবেন। আমরা সেই দিকে তাকিয়ে আছি। গতকাল একটা ঘটনা ঘটলো যাদবপুরে, লেনিন মূর্তির সামনে। সেখানে সিপিএম এ যে পতাকা ছিল বা পোস্টার ছিল, সেগুলো ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে, বিজেপির দিকে অভিযোগ উঠেছে। এই ঘটনাটাই যে শুধু এটাতেই যে মানে এটাকে বিক্ষিপ্ত একটা ঘটনা বলে বা বিচ্ছিন্ন ঘটনা বলে ধরা যেতে পারতো। কংগ্রেসের অফিসের সামনে বিক্ষোভ, সেখানেও একই রকম ঘটনা ঘটেছে, সেখানে পতাকা ছিঁড়ে দেওয়া হয়েছে, পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে। এটা কেন এই ধরনের ঘটনা ঘটছে? দেখো, পুলিশের ঘাড়ে ভোট দিয়ে যারা অন্য দলের পতাকা ছেড়ে তাদের যে কি পরিণতি হয় তার একটা উদাহরণ চোখের সামনে এখন আমাদের আছে। তৃণমূলকে দেখে যদি এরা শিক্ষা না নেয় তাহলে কি বলতে পারি? তাহলে সময় আসুক যখন এদের সঙ্গে পুলিশ থাকবে না। বিজেপির বেশ কিছু নেতার তরফে একটা কথা শোনা যাচ্ছে যে তৃণমূলের যে রেখে যাওয়া জায়গা, মানে তৃণমূল তো আস্তে আস্তে ভেঙে গেছে, কার্যত একটা বিরাট একটা শূন্যতা তৈরি হচ্ছে, ওই শূন্য জায়গাটা যেন সিপিএম না ভরাট করে ফেলে। কোথাও কি একটা আশঙ্কা, কোথাও কি একটা আতঙ্কের জায়গা তৈরি হয়েছে? দেখো অভিষেক, আমরা খালি তৃণমূলের শূন্য জায়গা না, আমরা বিজেপিরও সেই শূন্য জায়গা ভরাট করব। যে শূন্যস্থানটা তৈরি হচ্ছে, বিজেপি ভোটের আগে যে কথাগুলো বলেছিল ভোটের পরে উল্টো কাজ করার জন্য, যে নবশূদ্র দলিত মানুষের বাড়িতে গিয়ে, গরিব হিন্দু মানুষের বাড়িতে গিয়ে এরা বলে এসেছিল জন্ম যদি হিন্দু বলে ভোট দেবো পদ্ম ফুলে, হিন্দু বলে আমাকে ভোট দাও। ভোটের পরে সেই লোকটার বাড়ি হদ্দর ভাঙলো এরা। ভোটের আগে যাকে হিন্দু বলেছিল ভোটের পরে তাকে অবৈধ দখলদার বললো, বলে তার বাড়ি হদ্দর ভাঙলো। সেই যে মানুষটা আজকে বুঝে গেলেন যে বিজেপি তার বন্ধু নয়, সুতরাং তার হৃদয়ে যে শূন্যস্থান তৈরি হলো, সেই শূন্যস্থানও বামপন্থীরাই ভরাট করবে। কার্যত আড়াই মাস পর মমতা বন্দ্যোপাধ্যায় আবার মঞ্চে ফিরলেন 21শে জুলাই, এবং আরো দুটো অনুষ্ঠান সেদিনকে হয়েছিল। কংগ্রেস মোটামুটি একটা নবজোয়ার দেখা গিয়েছে, কিন্তু অন্য মঞ্চে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের মঞ্চে সেই অর্থে নেতা প্রচুর ছিলেন, কিন্তু দর্শক আসনের লোকজন ছিলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় এই ফিরে আসাটা কি প্রত্যাবর্তন বলে অনেকে? মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে আসার ব্যাপার না। মমতা বন্দ্যোপাধ্যায় একজন ডেফিনেটলি জনপ্রিয় নেত্রী। কত ভোটে উনি 40% ভোট পেয়েছেন ওনার দল। সেই তুলনায় ওনার কি মিটিং হয়েছে? যে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে মিটিং হয়েছে, তো উনি আমাদেরকে বলেছিলেন যে সিপিএম কে মহাশূন্যে পৌঁছে দেবো বলে নিজেই তারামণ্ডলে পৌঁছে গেছেন। পৌঁছে এখন তারামণ্ডলের সামনে যে মিটিং করেছেন, বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে রাস্তা ভরাতে কত লোক লাগে? 3000 লোক হলে, 3,500 লোক হলে মনে হবে যেন সে উপচে পড়ছে, এরকম ভিড় হবে। আর ওনার তো প্রত্যেক বছর 21শে জুলাই সমাবেশে 1-1.5 লাখ লোক হতো বলে উনি নিজে দাবি করতেন। যদিও আমাদের ধারণা 20-25,000, 30,000 হতো হয়তো। সেটাও একটা সংকীর্ণ জায়গায়, মানে সেটাও যে বিরাট পরিসর, তাও সেটা একটা 5 মাথার মোড়, বা সেটা অনেক প্রসারিত, অনেক বড়, অনেক বিস্তৃত একটা। এইখানে আর মমতা বন্দ্যোপাধ্যায় কেন, ওনার একটা মিটিং এর লোক হবে না কেন? একটা উনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন এত বছর, এতদিনের রাজনীতিবিদ, ওনার ডাক একটা মিটিং এ তো 2-5 হাজার লোক হতেই পারে, না হওয়ার তো কিছু নেই। কিন্তু তৃণমূল যদি 2-5 হাজার লোক নিয়ে খুশি থাকে তো ভালো কথা। কিন্তু দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় এবার রিটায়ারমেন্ট নিয়ে নেওয়ার, বা ওনার রিটায়ারমেন্ট হয়ে গেছে, উনি এখন হাতড়াচ্ছেন। দেখো একটা কথা বলি অভিষেক, একটা কথা আমরা শুনতাম না যে যখন আমাদের গভর্নমেন্ট ছিল, যখন তৃণমূলের গভর্নমেন্ট ছিল, বিভিন্ন প্রশ্নে বিরোধী হিসেবে যখন আমাদের ভূমিকা সমালোচনা করার থাকতো কারোর, এটা অনেক রাজনৈতিক বিশ্লেষক, অনেক বুদ্ধিজীবী অনেকে বলতেন যে এই সময় যদি মমতা ব্যানার্জি বিরোধী আসনে থাকতেন, দেখিয়ে দিতেন বিরোধিতা কাকে বলে। এখন দেখান না, এখন যখন লোকের বাড়ি ভাঙা হচ্ছে, এখন যখন লোকের দোকান ভাঙা হচ্ছে, এখন যখন অন্নপূর্ণা ভান্ডারের নাম করে এত মহিলার মাসিক ভাতা বন্ধ করে দেওয়া হলো, এত অন্যায়, এত অত্যাচার হচ্ছে, এখন দেখান না আপনি বিরোধী নেত্রী কাকে বলে, বিরোধিতা কাকে বলে। ঘরে বসে আছেন কেন 2.5 মাস ধরে? 2.5 মাস পর একটা ক্যালেন্ডার কর্মসূচি করলেন, প্রত্যেক বছরের মধ্যে বছর একটা ক্যালেন্ডার কর্মসূচি করলেন, আবার বাড়ি চলে গেলেন। এইটা ঘটনা যে উনি যে ওই যে চিরকাল বলতেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দেবেন বিরোধী কাকে বলেন, এটা মাথায় রাখবে। বামফ্রন্টের আমলে উনি বিরোধী নেত্রী হিসেবে যা করেছেন মাথার উপর কেন্দ্রীয় সরকারকে নিয়ে। কখনো মাথার উপর রাজীব গান্ধী নরসিমহা রাওয়ের হাত ছিল, উনি রাজীব গান্ধী গভর্নমেন্টে, নরসিমহা রাও গভর্নমেন্টে মন্ত্রী। কখনো মাথার উপর বাজপেয়ীর হাত, মনমোহন সিং এর হাত, উনি বাজপেয়ীর ক্যাবিনেটে, মনমোহন সিং এর ক্যাবিনেটে মন্ত্রী। চিরকাল উনি এমপি। পার্লামেন্টের বেশিরভাগ সময়টাই পার্লামেন্টে, সে কংগ্রেস হোক, বিজেপি হোক, যারই গভর্নমেন্ট হোক না কেন, উনি বড় ঘরের মাসি, কোনের ঘরের পিসি, উনি ঠিক কোনো না কোনো একটা, কারো না কারো পায়ে ধরে কোনো না কোনো একটা গভর্নমেন্টে কিছু না কিছু একটা মন্ত্রী হয়ে বসে যেতেন।
সুতরাং কেন্দ্রীয় মন্ত্রী হয়ে মাথার উপর কেন্দ্রের সরকারের হাত নিয়ে চিরকাল বিরোধী রাজনীতি করেছেন, এমপি হয়ে চিরকাল বিরোধী রাজনীতি করেছেন। উনি মোটেই যে অর্থে আমরা গত 15 বছর ধরে বিরোধী রাজনীতি করেছি আমাদের মতো করে ওনাকে করতে হয়নি। এখন যখন উনি এমএলএ নন, এমপিও নন, তুমি যা আমি যা মমতা বন্দ্যোপাধ্যায় তাই বর্তমান ওনার ডেজিগনেশন অনুযায়ী শি ইজ নট অ্যান এমএলএ, শি ইজ নট অ্যান এমপি, শি ইজ নট আ কাউন্সিলর, শি ইজ নট আ পঞ্চায়েত মেম্বার। নামের পাশে যেহেতু কোনো অসস্তম্ভ নেই, সরকারি শিলমোহর নেই, এখন দেখছি ওনার দৌড় কত, ওনার দলের লোকেরা মার খাচ্ছে। উনি যাচ্ছেন কারোর পাশে গিয়ে নিজের দলের কর্মীদের পাশে দাঁড়াতে পারছেন, কিছু করতে পারছেন, ডিম খাওয়ার ভয় বাড়ি থেকে বেরোচ্ছেন না। আমাদের মার খাওয়ার ভয় নেই, আমাদের পুলিশের হাতে মার খাওয়ার, আমাদের গ্রেপ্তার হওয়ার, আক্রান্ত হওয়ার ভয় নেই। আমাদের তো লায়কালি লড়াই করতে গিয়ে বাড়ির উপরে দাঁড়িয়ে গ্রেপ্তার হলো, তার জন্য আমরা লড়ছি। আজ বাদে কাল থেকে জেল থেকে বার করে আনবো। আপনি বাড়ির উপরে আপনি বাড়ির সামনে মোমবাতি নিয়ে পাইচারি করলেন কেন? আপনি নাকি বিরাট নেত্রী ছিলেন। সুতরাং ওনার দিন গেছে, ওনার যা করার ছিল করা হয়ে গেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওনার একটা সময় ওনার যেটা ইমেজ ছিল, সে ঠিক হোক ভুল হোক, ওনার যেটা পাবলিক ইমেজ ছিল, ওনার প্রতি একটা অংশের মানুষের যে একটা ভরসা, শ্রদ্ধা, আস্থা, ভালোবাসা ছিল, উনি 15 বছর ধরে যে মানে চোরচিটিংবাজ ক্রিমিনালদেরকে দিয়ে সরকার চালিয়েছেন এবং ওনার যে ক্ষমতার উদ্ধত্ত, তাতে ওনার প্রতি মানুষের সেই স্বাভাবিক ভালোবাসা, ভরসাটা চলে গেছে একটা বড় অংশের মানুষের। সুতরাং উনি এখন ওনার অতীতের একটা ছায়া, অতীতের ক্যারিকেচার, ওনার দ্বারা আর কিছু হবে না। এই যে উনি যে বলছেন যে আমরা বাম কংগ্রেসের সঙ্গে জোটে যে আহ্বান দিয়েছেন 21শে জুলাইয়ের মঞ্চ থেকে দাঁড়িয়ে, মানে এটা কি কার্যত উনি কি আহ্বান দেওয়ার আমাদেরকে? ওনার যখন রাজ্যে যখন বামফ্রন্ট সরকার থাকবে তখন উনি বিজেপির সঙ্গে জোট করবেন, রাজ্যে যখন বিজেপি সরকার থাকবে তখন বামপন্থীদের সঙ্গে জোট করবেন। আমাদের কপালে কি বিশ্ব বাংলার বল লেখা আছে নাকি যে সবসময় ওনার তালে তাল দিয়ে চলতে হবে আমাদেরকে? কি ভাবেনটা কি নিজেদেরকে? থার্ড গ্রেড ধান্দাবাজ মহিলা একখানা, যে উনি উনি মানে লজ্জা করে না? আজকে যখন রাজ্যে বামফ্রন্টের সরকার তখন আপনি এই লজিকে বিজেপির সঙ্গে জোট করেছিলেন, এখন বিজেপি সরকার বলে বলছেন বামেদের সঙ্গে জোট করবো। তার মানে রাজ্য সরকার যেই থাক না কেন, অন্য দলটার কাজ হচ্ছে আপনাকে ঠেকনা দিয়ে মাথায় তুলে রাখা। কে আপনি? কোন হরিদাসী আপনি? থার্ড ক্লাস ধান্দাবাজ একখানা। ওনার এই কথাগুলো শুনলে বোঝা যায় উনি কত বড় থার্ড গ্রেড ধান্দাবাজ একখানা। আর ওনার সঙ্গে জোট করে আমরা কি করবো? ওনার কি আছে? ওনার হাতে ডানাতে বাঁধ খালি ওনার। উনি ডাকলে না ওনার দলের এমপিরা যায়, উনি ডাকলে না ওনার দলের এমএলএ যায়। কল্যাণ ব্যানার্জি ওনাকে মঞ্চের উপর ঝাড় দিয়ে চলে যায়, উনি মুখ থেকে কথা বলতে পারেন না। কল্যাণ ব্যানার্জির মতো একটা লোক যে সারা দুনিয়ার কাছে খিস্তি খায়, সে দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে ঝাড় দিয়ে চলে যায়, মমতা ব্যানার্জি চুপ করে বসে থাকেন। কোথাকার মদন মিত্র একখানা, ও একটা মিম ক্যারেক্টার। মদন মিত্র গত 10-15 বছর ধরে বাংলার রাজনীতিতে মদন মিত্র খালি একটা প্রয়োজনে লেগেছে, মিমারদের মিম তৈরি করার কাজে, মিম টেমপ্লেট তৈরি করার কাজে লেগেছে। সেই একখানা ভাঁড়, সে আজকে মঞ্চে দাঁড়িয়ে বলছে মমতা ব্যানার্জি আপনি আসুন, কোনো ভয় নেই, আমরা আসি, কেউ ডিম মারবে না। আপনাকে মদন মিত্রের ভাষায় ডিম খাওয়া থেকে বাঁচতে হয়। এখন কোথাকার একটা মিম টেমপ্লেটের ভাঁড় মদন মিত্র, সে এসে আপনাকে বলছে যে আপনাকে কেউ ডিম মারবে না, আমরা দেখবো। এই তো আপনার অকাজ হয়ে গেছে। এখন কি হবে আপনার সাথে এখন জোট করে? বুঝতে পেরেছি। কিন্তু এই কল্যাণ ব্যানার্জি প্রসঙ্গ তুমি তুললে, তাই কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে তো কাকুলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায় এরা ইতিমধ্যেই স্পিকারের কাছে চিঠি দিয়েছেন এবং যার জন্য তিনি সাসপেন্ডও হয়েছেন। মহিলাদের সঙ্গে তিনি নাকি তো দেওয়া উচিত। একটা বিশ্বজিৎ নোংরা লোক, একটা ফালতু লোক, তো চিরকাল মহিলাদেরকে নোংরা নোংরা কথা বলে। কিন্তু ওই কাকলি ঘোষ দস্তিদারদের এদের হচ্ছে নারী চেতনাটা এমন, হ্যাঁ, যখন কল্যাণ একদিন যখন রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত মাথায় নিয়ে করে কমনা খাওয়ার সুযোগ ছিল, তখন আমাদের দীপশিতাকে নিয়ে, ওর নিজের মেয়ের থেকে বয়সী ছোট একটা মেয়ে, তার চেহারা নিয়ে, তার গায়ের রং নিয়ে নোংরামি করে গেছে কল্যাণ ব্যানার্জি। তখন এই কাকুলিয়ার মোহাম্মদের মুখে একটা কথা ফোটেনি যে না এটা করা ঠিক হচ্ছে না, অন্যায় হচ্ছে? তো মীনাক্ষীকেও তো মীনাক্ষীকে নিয়ে বলেছে, প্রত্যেককে নিয়ে বলেছে। তখন এদের মুখ থেকে একটা রাগ করে কারণে তো এই কাকুলিয়ার এই মহামৈত্রটা। আমি তো সেই কারণে এইগুলোকেও আমি খুব একটা গুরুত্ব দিই না। এই কারণে সব করা হচ্ছে ধান্দাবাজ। যখন তৃণমূলের যে কদিন গভর্নমেন্ট ছিল, করে কমে খাচ্ছিল তৃণমূলের খাতায়, সে কদিন মানে সে মানে মহিলাদেরকে অপমান করা, নোংরামি করা, মানে কোনো কিছুতে গায়ে লাগতো না। যে তৃণমূলের গভর্নমেন্টটা থাকলো না, অমনি কারোর মধ্যে নারীবাদ জেগে উঠেছে, কারোর মধ্যে সততা জেগে উঠেছে, কারোর মধ্যে গণতন্ত্র জেগে উঠেছে। এখন সমস্যা হওয়ার হচ্ছে, এখন মানে হৃদয়ের ভেতর থেকে শুভ চিন্তাগুলো বেরিয়ে আসছে। এই কল্যাণ ব্যানার্জি সঙ্গে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় নাকি একটা বিরোধ শুরু হয়েছে ওই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে। শোনা যাচ্ছে নাকি কল্যাণ ব্যানার্জি নাকি দল ছেড়ে চলে যেতে পারেন এরকম। দল ছেড়ে যাবে, কি ছেড়ে যাবে, আমার কি আছে? একটা জিনিস বলো, সেটা হচ্ছে যে 21শে জুলাই মঞ্চের পর অনেকেই লিখেছেন ফেসবুকে, আমি দেখছিলাম, যে একটা প্রমাণ হয়ে গেল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে এখনো লোক যায়, কিন্তু মানে তৃণমূল বলতে এখনো মমতা বন্দ্যোপাধ্যায় আর কি, মানে তারা মিন করতে চাইছেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দলে যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ঋতব্রত তুলনা হয় কোনো নাকি? চাঁদা চাঁদমালার তুলনা, এই তুলনার কোনো মানে আছে নাকি? যারা বলছেন তারা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে সবচেয়ে বেশি অপমান করছেন। কালকে আমরা মিটিং করব, তখন আমাদের মিটিং এর সাথে ওনার জামায়াত তুলনা করবেন, তখন দেখা যাবে, তখন একটা কম্পারিজন হবে। যদি কালকে বিজেপি কোনো সমাবেশ করে, তার জমায়েতের সঙ্গে ওনার জমায়েত তুলনা করবেন। কাল যদি রাহুল গান্ধী আসে, তখন যদি কোনো সমাবেশ করে, সেই সমাবেশে যা জমায়েত হবে।
যা ভিড় হবে তার সঙ্গে মমতা ব্যানার্জি জামায়াত তুলনা করবেন, তখন দেখা যাবে তুলনা। কিন্তু এরা ভিতব্রত কোথাকার কি, এরা ডাকলে কি মানে বাঁদর নাচ দেখার জন্য যার লোক হয়, এদের নাচ দেখার জন্য সে কটা লোক হবে না, একটু জানাবো। এরকম তুলনার কোনো মানে আছে নাকি? তোমার মমতা সঙ্গে- ব্যানার্জি হারুক জিতুক উনি যাই করুন না কেন, আফটার অল শি ইজ মমতা ব্যানার্জি, তার সাথে কি সব এদের তুলনা হয় কেন? তোমার সঙ্গে গত 5-7 বছরে যে ভদ্রলোকের সবচেয়ে বেশি টক্কর হয়েছে, গতকাল সেই কুণাল ঘোষকে বিধানসভা থেকে কার্যত টেনে হিঁচড়ে বার করে দেওয়া, মানে এটা, এই ঘটনাটা সম্পর্কে তোমার বিশ্লেষণ কি? মানে এটা কি খুব তাৎপর্যপূর্ণ? মানে আমি এই অ্যাঙ্গেলে জিজ্ঞেস করছি, মানে বিরোধী। না, দেখো আমি তোমায় বলছি যে তুমি যদি কালকের ঘটনাটা আমি যা দেখেছি, হুম, তুমি যদি গণতন্ত্রের জায়গা থেকে আমি দেখো, ওই জায়গা থেকে জিজ্ঞেস করছি। তা 100 বার অন্যায়, আমি এটাকে কখনো সাপোর্ট করতে পারি না, হুম, নিঃসন্দেহে অন্যায়। তবে তুমি যদি তৃণমূলের কারোর সঙ্গে এটা হয়েছে বলে আমাকে জিজ্ঞেস করো, তাহলে আবার মাঝে মধ্যে বলতে, আমি এটা বলছি না কিন্তু বলতে ইচ্ছে করছে হুম, যে এদেরকে বিধানসভা থেকে চ্যাংদোলা করে বার করা না, এদেরকে বিধানসভা ভেতর ফেলে পেটানো উচিত এদেরকে। বলছি তার কারণটা হচ্ছে দেবলীনা হেমব্রমের সাথে এরা কি করেছিল, এরা গৌরাঙ্গ চ্যাটার্জির সঙ্গে কি করেছিল সেটা মনে আছে। তখন হয়তো কুণাল ঘোষ বিধায়ক ছিলেন না, হুম, কিন্তু সেই সময় তৃণমূলের যারা বিধায়ক ছিল, এই ববি হাকিমরা, হুম, এরা সেই সময় কি করেছিল দেবলীনা হেমব্রমের সাথে, গৌরাঙ্গ চ্যাটার্জির সাথে আমরা ভুলে গেছি। তারা চিটফান্ড, এই যে এখন শুভেন্দু চিটফান্ডের গল্প শোনাচ্ছেন, হুম, এই চিটফান্ডের তদন্ত চেয়ে বিধানসভার ভেতর প্রস্তাব আনতে চেয়েছিল বলে গৌরাঙ্গ চ্যাটার্জিকে দেবলীনা হেমব্রমকে মাটিতে ফেলে মেরেছিল এরা। খালি তাই নয়, মেরে তাদেরকে আহত করার পরে দুজন বিধায়ককে যখন ওখান থেকে এসএসকেএম হাসপাতালে তাদেরকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলো, সরকার থেকে নির্দেশ দিয়ে দেওয়া হলো, এসএসকেএম হাসপাতাল তাদেরকে চিকিৎসাটা পর্যন্ত করলো না। আজকে আমাদের কাছে ভারতের সংবিধান, আমাদের রাজনৈতিক লড়াই, রাজনৈতিক বিরোধ, ইভেন রাজনৈতিক শত্রুতার থেকেও হুম। ভারতের সংবিধান, ভারতের গণতন্ত্রের কাঠামো, তার মর্যাদা আমাদের কাছে বেশি বলে এত কিছুর পরেও কালকে ঘটনাটা নিন্দে করছি। কি যদি ভারতের সংবিধান, ভারতের গণতন্ত্রের কাঠামো আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ না হতো, হুম। তাহলে বলতাম যে তৃণমূলের কোনো বিধায়ককে চ্যাংদোলা করে বার করা না, ওদেরকে মাটিতে ফেলে পেটানো উচিত। ওরা 15 বছর যা করেছে ওরা এইটা প্রাপ্য, ওরা এইটা ডিজার্ভ করে। আজকে তো হাইকোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত মামলাগুলোতে রক্ষা কবচ পেয়েছিলেন, আর কি একটা মামলার ক্ষেত্রে পেয়েছিলেন, বাকিগুলোর ক্ষেত্রেও আবেদন করেছিলেন, সেগুলোর ক্ষেত্রে তো করাই হলো না, প্লাস যেটাতে ছিল সেটাও তুলে নেওয়া হলো আর কি। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি এখন আরো কর্নার্ড হয়ে গেলেন? মানে আরো আশঙ্কা জায়গায় চলে গেলেন? আমার ধারণা ওনার আদালতের রক্ষা কবচের দরকার নেই, ওনার কাছে যে কোনো কারণে হোক কেন্দ্রীয় সরকারের রক্ষা কবচ আছে। না হলে উনি কে হরিদাস পাল, উনি এত রক্ষা কবচ পাবেনই বা কেন? আজকে যে রক্ষা কবচ আমি পাবো না, তুমি পাবো না, সেটা কি ওনার জন্য কি আলাদা কোনো সংবিধান আছে? উনি কে যে ওনাকে এত রক্ষা কবচ দেওয়া হবে? একদিন কেন দেওয়া হয়েছিল আমাদের কাছে সেটাই প্রশ্ন ছিল। তবে যার কাছে কেন্দ্র সরকারের রক্ষা কবচ থাকবে তার তো আর আদালতের রক্ষা কবচ দরকার হয় না। কেন্দ্রের সরকার এটা প্রমাণ করুক যে কেন্দ্রের সরকার কোনো রক্ষা কবচ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে রাখেনি, কোনো অদৃশ্য রক্ষা কবচ। তারা এটা প্রমাণ করুন, ওকে গ্রেপ্তার করে জেলে ঢুকিয়ে।